সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা। সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। আপনাকে স্বাগত। কেমন আছেন? এই তো প্রতিদিন শিরোনাম দেখে আসবো। বাংলাদেশ প্রতিদিন, ত্রিমুখী অবস্থানে তিন দল, কিছু ক্ষেত্রে একমত হলেও সংস্কারের গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে দূরত্বে বিএনপি, জামায়াত, এনসিপি। বিনিয়োগে এখন অনুকূল পরিবেশ, সম্মেলনে প্রধান উপদেষ্টা। আন্দোলন নয়, জনগণ চায় নির্বাচন। নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য। মির্জা আব্বাস বিশেষ সাক্ষাৎকার। আওয়ামী লীগের সুবিধাভোগীরা প্রধান উপদেষ্টার আশেপাশে। লুটপাটকারীদের শনাক্ত করতে বলল হেফাজত। জিরো টলারেন্সে সরকার। ভাঙচুর, লুটপাটে গ্রেপ্তার অর্ধশতাধিক। বিশেষ সুবিধা নিলেও সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র। ঢাকায় আসছেন দুই মার্কিন কূটনীতিক। ইত্তেফাক, যুক্তরাষ্ট্রে ক্রয়াদেশ হ্রাস ও পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের। বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি, নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। লাল ফিতার দৌরত্ব বন্ধে সরকারি পদক্ষেপ জানতে চায় বিদেশি বিনিয়োগকারীরা। $1 বিলিয়ন তহবিল দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বিডা চেয়ারম্যান। প্রধান উপদেষ্টা প্রাতরাশ সভা করবেন চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে। বাংলাদেশে আগে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ ছিল না। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় 1 লাখ। পরীক্ষা শুরু আগামীকাল। সুপ্রিম কোর্টে জয় ট্রাম্পের, পেলেন আরও অভিবাসী তাড়ানোর সুযোগ। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 49 জন গ্রেফতার। বাংলা নববর্ষে নিরাপত্তা হুমকি নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয় উত্থাপন হলেও চূড়ান্ত কিছু হয়নি। ইউনূস মোদি বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা। ফরিদপুরে বাস উল্টে নারী ও শিশুসহ নিহত 7, আহত 30। মানবজমিন, দ্রুত চূড়ান্ত হবে প্রবাসীদের ভোট পদ্ধতি। জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন। ভাঙচুর, লুটপাটের নেপথ্যে কারা? জড়িত সন্দেহে 56 জন গ্রেফতার। বিনিয়োগের সম্ভাবনা দেখছেন বিদেশিরা। মার্চে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। কালের কণ্ঠ, শুল্ক যুদ্ধে তছনছ বিশ্ব বাণিজ্য। মার্কিন চীন পাল্টাপাল্টি। যুক্তরাষ্ট্রে মূল্য ছাড় ও ক্রয়াদেশ স্থগিতের নির্দেশ আসছে। 20 থেকে 30% রপ্তানি হ্রাসের শঙ্কা। রেহমান সোবহান, যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে। শুল্ক ঝড়ে পরাস্ত ডাব্লিউটিও। স্থায়ী কমিটির বৈঠক। নির্বাচন ও সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি। গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদল শিবিরের সমাবেশ। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়, সালাউদ্দিন। সমকাল, নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে বসবে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠক। নির্বাচন কেন্দ্রিক সব সংস্কার এক অধ্যাদেশে করা সম্ভব। ট্রাম্প ট্যারিফ, বাণিজ্যকে অস্ত্রে রূপান্তর করেছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় রেহমান সোবহান। দেশভিত্তিক হার কার্যকর আজ। বাড়তি শুল্ক থেকে রেহাই পাওয়ার উপায় কি? আরও শুল্কের হুমকি ট্রাম্পের। শেষ দেখতে চায় চীনও। ছিল না প্রস্তুতি, এখন ভরসা ভিডিও। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে হামলা, ভাঙচুর। 4 খাতে সংস্কারের পরামর্শ। কর্মসংস্থান হবে 35 লাখ। পররাষ্ট্র উপদেষ্টার ব্রিফিং। ভারত ও চীন থেকে তিস্তায় সহযোগিতা নেবে বাংলাদেশ। আমার দেশ, বিচারপতি নাইমা হায়দারের বেপরোয়া দুর্নীতি। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে গাজা দখলের আবার ইচ্ছা প্রকাশ ট্রাম্পের। টেলিকমেও সালমানের থাবা, লুটেছেন 600 কোটি টাকা। শনিবার শাহবাগ থেকে মার্চ ফর গাজা। আমাদের সময়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছাড় দেবে না সরকার। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে গ্রেপ্তার 53। আগে বিদেশি বিনিয়োগের এমন পরিবেশ ছিল না, প্রধান উপদেষ্টা। ঐকমত্যে পৌঁছাতে মে মাসে চূড়ান্ত সংলাপ। সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্য। ডিসেম্বরে ভোট ঘিরে ইসির জোর প্রস্তুতি। যুক্তরাষ্ট্রে মন্দা, বাকি বিশ্বে কি ঘটবে? ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ। বড় পরিসরে বাংলা নববর্ষ উদযাপন করবে বিএনপি। কালবেলা, অনিয়মী বাপেক্সে নিয়ম। নির্বাচনী রোডম্যাপ জানতে যমুনায় যাবে বিএনপি। আগেভাগেই শুরু হচ্ছে পাঠ্য বই ছাপার কাজ। বহুজাতিক কোম্পানিতে
হামলা ভুল বার্তা দিল, চলছে বিনিয়োগ সম্মেলন। দেশ রূপান্তর, বাংলাদেশি পোশাকে মার্কিন উচ্চ শুল্ক উচিত হয়নি, স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। বিনিয়োগে দুর্নীতি সহ 5 সমস্যা বিদেশিদের। প্রবাসী ভোটাধিকারের পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা ইসির। তিস্তা নিয়ে ভারত চীনের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। অর্থনীতিতে গতি বাড়বে, জিডিপি প্রবৃদ্ধি 4.48%। সময়ের আলো, বাড়তি বোঝার চাপ শুরু, হাতে কোনো কাজ নেই, সংসদের সহস্রাধিক কর্মকর্তা কর্মচারী কাটাচ্ছেন অলস সময়। মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ, ট্রাম্পের কাছে নত হবে না চীন। 54তম দেশ হিসাবে নাসার সঙ্গে চুক্তি, আন্তর্জাতিক মহাকাশ জোটের অংশীদার হল বাংলাদেশ। খবরের কাগজ, মানবাধিকারের অবক্ষয় রোধ করবে কে? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ব্যবসায়ীরাই সমালোচনা করছেন, শুল্ক স্থগিত করব না ট্রাম্প। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিনিধিদের বৈঠক, বিপুল বিনিয়োগের আশ্বাস। গাজা ইসরায়েলের গণহত্যা, প্রতিবাদ কর্মসূচিতে লুটপাট নিয়ে প্রশ্ন। ভিটামিন ডির অভাবে স্বাস্থ্য ঝুঁকি। দিনকাল, বাংলাদেশের ওপর শুল্কের বোঝা ধারণার চেয়েও কঠিন হতে পারে। বাংলাদেশে বিনিয়োগে প্রস্তুত দক্ষিণ কোরিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে কোরিয়ান প্রতিনিধি দলের বৈঠক। খাদ্যে স্বস্তি দিলেও সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে, অবিলম্বে গাজা ও রাফায় গণহত্যা বন্ধ করতে হবে। করতোয়া, বিপুল বিনিয়োগের সম্ভাবনা, এমন অনুকূল পরিবেশ আর হয়নি, প্রধান উপদেষ্টা। নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ, ইসরায়েলি পণ্য না রাখতে হুমকি, আতঙ্কে ব্যবসায়ীরা। শিরোনামগুলো পড়ছিলাম। জি, বিনিয়োগ সম্মেলন চলছে বাংলাদেশে। প্রধান উপদেষ্টা বলেছেন বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ আর হয়নি, ছিল না বাংলাদেশে। একই সময়ে আমরা বিশ্বব্যাপী বাংলাদেশ সহ ট্রাম্পের শুল্ক আরোপ আলোচিত বিষয়। শেয়ার বাজারগুলোতে ধস নামছে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে বা বাংলাদেশের বাণিজ্য নিয়েও কথা বলেছেন অর্থনীতিবিদরা, সংস্কার কথা বলেছেন, আর সংস্কার নিয়েও কথা হয়েছে বা আমরা শিরোনামগুলো পড়লাম। ফিলিস্তিন ইস্যু একটা বড় বিশ্বব্যাপী, বাংলাদেশেও প্রতিবাদ হয়েছে, প্রতিবাদে কিছু ভালো এবং খারাপ কাজও হয়েছে। যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। হ্যাঁ, যদি এভাবে দেখি আমরা, লেটস বিনিয়োগ সম্মেলনটা দিয়ে শুরু করি। আমরা জানি যে গতকাল থেকে যে সম্মেলনটা শুরু হলো, তো সেখানে আপনি বোধহয় দুটো কাগজের শিরোনামে বলছিলেন যে ব্রিক্সের বিকাশমান অর্থনীতির যোগ, ব্রিক্সের যে ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, তারা নতুন করে আরও আপনার $100 কোটি বিনিয়োগ করার কথা বলেছে। ইতিমধ্যে তারা $30 কোটি করেছে। তো সেটা একটি ভালো দিক। এবং যদিও বিনিয়োগ না হলে আরেকটি খবর বোধহয় আপনার শেষ খবরটাতে আপনি পড়ছিলেন যে আমরা মহাকাশ গবেষণায় নাসার সঙ্গে যুক্ত হয়েছি, যে আর্টেমিস অ্যাকর্ডসে 54তম রাষ্ট্র হিসেবে, যদি বিনিয়োগ নয় গবেষণা এবং বাংলাদেশের উত্তরণ। তো সেদিক থেকে আমি এগুলো খুব যেমন ইতিবাচক বলছি বিনিয়োগের পরিবেশ নিয়ে। প্রধান উপদেষ্টা নিজেও বেশ উৎসাহী বা আশাব্যঞ্জক হয়ে প্রত্যয়ের কথা বলেছেন। সেই ক্ষেত্রে আজকে যে ব্রিফিং হয়েছিল, ব্রিফিংয়ে বিডিআ চেয়ারম্যানকে কিছু প্রশ্ন করা হয়েছিল যে বিনিয়োগ ঠিক আছে, খুব উৎসাহ নিয়ে আসছেন, কিন্তু একটা প্রশ্ন তো বাংলাদেশে রয়ে যায় যে বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে ব্যবসায়ীরা কি কি সমস্যার সম্মুখীন হয়, বাধা কি, প্রতিবন্ধকতা কি। তো উনি যেটা পরিষ্কার করে বলেছেন যে ব্যবসা করতে এলে কি কি ধরনের সুবিধা, সেটা তারা জানতে চেয়েছেন। দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে যারা এখন বাংলাদেশে ব্যবসা করছেন, বিনিয়োগ করেছেন, তারা কি কি সমস্যার মুখোমুখি হন এবং লাল ফিতার দৌরাত্ম্য বা ব্যুরোক্রেটিক রেড টেপ, মামলাতন্ত্র যেভাবে বলি, সেই বিষয়গুলো আপনার মোটামুটি ঘুরে ফিরে এই প্রশ্নগুলো এসছে। এই দিকটা যখন আমি ব্রিফিংয়ের কথা বলছি, একটা প্যানেল আলোচনা হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের। সেই ওয়ার্ল্ড ব্যাংকের প্যানেল আলোচনায় কিন্তু 5টা বিষয়কে এখানে প্রতিপাদ্য করা হয়েছে যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের বটলনেক। সেখানে ধরেন বিদ্যুৎ আর জ্বালানি সংকটের কথা বলেছে, আর্থিক সহায়তা পাওয়ার কম সুযোগের কথা বলেছে, দুর্নীতির কথা এসছে, অনানুষ্ঠানিক খাতের কথা এসছে, এবং আপনার করের যে হার, অত্যাধিক কর। তো এই 5টা ইস্যুকে তারা বলেছে বিশ্বব্যাংকের কাছে মনে হয়েছে যে এইগুলো বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণে তারা মনে করেন এই বাধাগুলো কারণে
যারা প্রসপেক্টিভ স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ আছে তাদের যে সামর্থ্য বা সক্ষমতা সেগুলো আটকে যায় এবং কিছু কিছু বড় ব্যবসায়ী এক ধরনের আধিপত্য তৈরি করে। তো মোটা দাগে আমি যদি বলি যে বিনিয়োগ সম্মেলনটা খুব ভালো এবং ইতিবাচক একটা আবহ তৈরি করেছে, এটা যেমন সত্যি কথা, আবার এটা ভুলে গেলে চলবে না। এর মানে এমন নয় যে বিনিয়োগ সম্মেলন হলো এবং সাথে সাথে আপনার কোটি কোটি ডলার এখানে বিনিয়োগ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তাই নয়। যদিও তারা কেইপিজেডে গেছে, আমরা জানি কেইপিজেড আজকে থেকে দীর্ঘদিন আগে 2 দশকের বেশি আগে ধরে সেটা তৈরি হয়েছিল এবং বিগত সরকারের সাথে এক ধরনের টানাপোড়েনের কারণে অপারেশনালাইজ হতে পারেনি। পরবর্তীতে তারাও কিছুটা সরে এসে সেটা শুধু আরএমজিতে না থেকে সেখানে অন্য ইন্ডাস্ট্রিতে অ্যাকোমোডেট করা। তারপর ধরেন নারায়ণগঞ্জের 2500-এ জাপানের একটা ইপিজেড হয়েছে, চট্টগ্রামে চাইনিজ এসিজেড হচ্ছে। তো সব মিলিয়ে মোটা দাগে যেই প্রতিনিধিরা এসেছেন তারা বাংলাদেশের এই বিশেষায়িত শিল্পাঞ্চলগুলোতে গেছেন, কথা বলেছেন এবং আমি মনে করি এটা নেটওয়ার্কিং এবং কানেক্টিং কথা যদি বলেন খুব ইতিবাচক একটা দিক। এখন বাকিগুলো নির্ভর করবে, আমি যে কথাগুলো বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক 5টা ইস্যুকে বড় করে সামনে এনেছে যে বাংলাদেশে বিনিয়োগের পথে এগুলো বাধা, একসঙ্গে আপনি যদি 5টাও না করেন, 3টাও করেন, 4টাও করেন বা 2টাও করেন, আমি মনে করি সামনে বাংলাদেশে বিনিয়োগের পথটা সুগম হবে, আমাকে যদি মোটা দাগে এভাবে বলেন। নেক্সট, এখন আমি যদি বলি বিনিয়োগের এই বাধার ক্ষেত্রে বিশ্বব্যাংক বেশি করের কথা বলছে। বেশি করের কথা যখন আসছে, অবভিয়াসলি ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা নিয়ে গোটা দুনিয়া জুড়ে ঝড় চলছে, এবং আমি যদি ভুল না করি কোন একটা কাগজে বোধ হয় অর্থনৈতিক মন্দার কথা বলছে, যে পূর্বাভাস ইতিমধ্যে দেয়া হচ্ছে যে রিসেশন হতে পারে ইউএস মার্কেটে। যদিও ইনিশিয়ালি মনে হয়েছে যে আমাদের এখানে আমরা জানি যে এই রেসিপ্রোকাল ট্যারিফের কারণে 37% ট্যারিফ আমাদের উপর ইম্পোজ হয়েছে এবং এই অঞ্চলে বিশেষ করে আমরা তৈরি পোশাক শিল্পে যে জায়গাটা বিশ্ববাজারে আমরা ধরে আছি তার একটা বড় গন্তব্য কিন্তু যুক্তরাষ্ট্র। তো সেই জায়গা থেকে উৎকণ্ঠা বা উদ্বেগের যথেষ্ট কারণ যেমন আছে, পাশাপাশি এটাও ঠিক যে যেভাবে শুরুতে মনে হচ্ছিল যে শুধু আমরাই সংকটে পড়ে গেলাম, ব্যাপারটা কিন্তু তাই না। বিষয়টাকে আমি এই সেশনের কনটেক্সটে যদি দেখুন, আমরা যে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করি, আমাদের ক্যাপ কিন্তু খুব হাই এন্ডের প্রোডাক্ট বা হাই প্রাইসের প্রোডাক্ট না, এবং অলরেডি যে ট্যারিফ লাইন ট্রাম্প ঘোষণা করেছেন, এগুলো খুব ট্রাম্পের বন্ধু বান্ধব যেসব ধনকুবের আছে, ইনক্লুডিং ইলন মাস্ক বা জেপি মর্গানের মালিক, তারাও কিন্তু সমালোচনা করছেন যে এটা করা ঠিক হয়নি। তারপর আপনি একটু আগে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ পল ক্রুগম্যানের নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউ রেফারেন্স দিয়েছেন, এবং ওনার ওই ইন্টারভিউতে পরিষ্কার আছে যে আমি যে রিসেশনের কথা বলছি তার ইন্টারভিউতে পরিষ্কার সেই ইন্ডিকেশনটা আছে, একটা অর্থনৈতিক মন্দা অত্যাচ্ছন্ন। আমরা জানি 2 দিন আগে 50টা অঙ্গরাজ্যে ট্রাম্পের শুধু ট্যারিফ বলে তো নয়, আরো কিছু পাগলামো নীতির কারণে 50টা রাজ্যে বিক্ষোভ হয়েছে অঙ্গরাজ্যে। তো সেই জায়গাতে আমি মনে করি যে ট্যারিফ নিয়ে তিনি যে এক ধরনের ছেলে খেলার মতো করলেন, ধরেন ইরান তার চরম বৈরী শত্রু, তাকে ট্যারিফ ইম্পোজ করা হয়েছে 10%। তারপরে এটা যদি বলি তাহলে তার শত্রু বন্ধু বিবেচনা কিভাবে করলেন, 1 নম্বর। আবার বলছেন ট্রেড ডেফিসিট কে বড় ইস্যু বানাচ্ছেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে 37%, এখন ইন্ডিয়ার ক্ষেত্রে তো তার ডেফিসিট আরো বেশি, সেখানে 26% কেন? তো এরকম প্রচুর কিন্তু অসঙ্গতি আছে, এবং সেই অসঙ্গতির কারণে আমরা কিন্তু আস্তে আস্তে যেটা আজকে দেখেছি নিউ ইয়র্ক টাইমসে সেই পল ক্রুগম্যানের ইন্টারভিউ, কিংবা লিডিং যারা আমেরিকান ইনভেস্টর আছেন তারা, এবং তারা যারা ট্রাম্পের বন্ধু হিসেবে বিবেচিত, ইনক্লুডিং ইলন মাস্ক, তিনিও কিন্তু এই ট্যারিফ লাইনের সমালোচনা করছেন। তো এই সমালোচনা করছেন একটু, এবং অনুষ্ঠান শুরুর আগে আমরা দুজন যে আলোচনাটা করছিলাম যে ইইউ এডিশনালি তার উপর 25% ট্যারিফ ইম্পোজ করতে যাচ্ছে এবং প্রোডাক্ট লাইনও ঠিক করে ফেলেছে। আবার চীনের উপর ট্রাম্প মনে করছেন আরো বাড়তি 50% কর আরোপ করবেন। অর্থাৎ সব মিলিয়ে গোটা দুনিয়া জুড়ে ট্রাম্পের এই পলিসি একটা টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করেছে। চীনও এই বিষয়ে কথা বলেছে। তো এখন আমি মনে করি বাংলাদেশের কনটেক্সটে এত কিছু যখন বললাম, বাংলাদেশের কনটেক্সটে যদি দেখি, আমরা 8 বিলিয়ন টু-ওয়ে ট্রেড হচ্ছে 8 বিলিয়ন প্লাস, এর মধ্যে তাদের কাছ থেকে আমরা আনি 2 বিলিয়নের মতো, আমরা বাকিটা করি 6 বিলিয়নের করি। তো সেই জায়গাতে যে গ্যাপটা আছে, এখন আমি ট্যারিফ লাইন অ্যাডজাস্টমেন্টের কথা বলছেন, আবার ধরেন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে
সেই অর্থে কোনো ট্যারিফেই নাই। তো এই অ্যাডজাস্টমেন্টের চেয়ে আমার কাছে মনে হয় কি যে আমাদের যে ট্রেড গ্যাপটা আছে, ডেফিসিটটা আছে, ট্রাম্প তো অনেক বেশি ব্যবসা বাণিজ্য তার লেনদেন এটাতে ট্রানজ্যাকশনাল পলিসিতে বিশ্বাস করেন। তো সেই জায়গাতে আমার মনে হয় আমাদের খুঁজে দেখা জরুরি যে এই ডেফিসিটটা আমরা কিভাবে দূর করতে পারি, এটা নাম্বার ওয়ান। এখন আবার ধরেন কথা আছে, ধরেন আমরা সয়াবিন আনি আর্জেন্টিনা থেকে, আমি যদি বলি গম আনি কানাডা থেকে, এবং কানাডার সাসকাচুয়ানের গম সবচেয়ে ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট হিসেবে বিবেচিত, আবার এনার্জির আমাদের সোর্সের মিডল ইস্টার্ন কান্ট্রি। তো এই জায়গাগুলোতে আমাদের অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে কিনা, আবার কেউ কেউ যুক্তি দেখান এইগুলো আপনি অ্যাডজাস্ট করে খুব বেশি ডেফিসিট কমাতে পারবেন না। এখন হাই এন্ডের আমি কি আনবো, আমি কি খুব উচ্চ মূল্যের কোনো পণ্য এনে তার সাথে আমি ডেফিসিট কমাবো কিনা, আর কমানোর মতো সামর্থ্য বা সক্ষমতা এই মুহূর্তে আছে কিনা, বা আমাদের প্রয়োজন আছে কিনা, সেটা ভাবার একটা অবকাশ আছে। পাশাপাশি আমি ধরেন আপৎকালীন পরিস্থিতিতে এই সংকটটা মিটিয়ে ফেললো, আমার মনে হয় কি লং টার্মে আমরা এখন যে সংকটে এসে দাঁড়িয়েছে, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুবই লিমিটেড। এক এবং অন্যতম আমার পণ্য হচ্ছে তৈরি পোশাক, এর বাইরে কিন্তু আমাদের কোনো ডাইভার্সিফিকেশন হয় না। আমরা অনেক বছর ধরে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের কথা বলি, লেদার গুডসের কথা বলি, সিরামিক্সের কথা বলি, কিন্তু আলটিমেটলি আমরা কোনো জায়গায় কিছু করতে পারিনি। তো সেই জায়গাতে আমি মনে করি যে বাংলাদেশের জন্য এই চ্যালেঞ্জ বা ক্রাইসিসটা একটা সুযোগ তৈরি করে এনেছে। ধরুন আমি রানা প্লাজার ডিজাস্টারের কথা আপনি ভেবে দেখেন, সাংবাদিক হিসেবে নিশ্চয়ই এক যুগ আগে সেই বিয়োগান্তক ঘটনার পর আমি আপনি কনভিন্স ছিলাম না যে বাংলাদেশ ফ্যাক্টরি এবং স্ট্রাকচারাল ইনফ্রাস্ট্রাকচারে এত ভালো করবে, এবং সেই শিল্প উৎপাদন ইতিহাসের বিয়োগান্তক ঘটনার অল্প কিছুদিন কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অনেকগুলো কারখানা কিন্তু আপনার গ্রিন ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি পেল, এবং বাংলাদেশের এই যে উত্তরণ, এই চ্যালেঞ্জ থেকে নিজেদের বের হয়ে আসা, অনেকটা ধ্বংসস্তূপ থেকে, সেটি প্রশংসিত হয়েছে, এটি যেমন ঠিক, কিন্তু পাশাপাশি আমরা যে পরিমাণ বিনিয়োগ আমাদের শিল্প কলকারখানায় করেছি তার বিনিময়ে কিন্তু আমাদের পণ্য মূল্য বাড়াতে কি আমরা পেরেছি, বা সেই জায়গায় কি আমাদের সক্ষমতা নিজেদেরকে নিয়ে গেছি? আমরা বরাবরই কিন্তু কম দামের পণ্য রপ্তানি করে আছি। তো এই জায়গাগুলোতে ভেবে আমার মনে করি কি হলিস্টিক একটা অ্যাপ্রোচ হওয়া উচিত। হ্যাঁ, আমরা এখন একটা সংকটে পড়ে গেছি যুক্তরাষ্ট্রের বাজারে এই ট্যারিফের কারণে। এই ট্যারিফটা সামাল দেওয়ার পাশাপাশি আমার মনে হয় কি লং টার্মে, হয়তো রাতারাতি সেটা সম্ভব না, এখন থেকে কাজটা করা উচিত যে আমাদের এই ক্রাইসিসটা এই যুক্তরাষ্ট্রের বাজারে হয়েছে, ধরুন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে একটা বড় বাজার, সামনে সেখানেও সংকট দেখা দিতে পারে, হয়তো এভাবে না, হয়তো ট্রাম্পের মতো পাগলামি নীতি সেখানে আমরা দেখবো না, নাও দেখতে পারি, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমার মনে হয় যে আমাদের এক্সপোর্ট প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করার একটা বড় মানে পরিসরে ভাবার সময় এসছে। জি, আমরা একটু নতুন বিষয়ে যাই। সংস্কার, নির্বাচন, ঐকমত্য। জি, দেখুন, সংস্কার নির্বাচন যখন আপনার ছাত্র জনতার অভ্যুত্থান হওয়ার পর থেকে তো আমরা এই সংস্কার, সেটা নানানমুখী সংস্কারের বিষয়টা সামনে চলে এসছে, এবং সামনে আসার পর থেকেই আপনি একটা খবরের শিরোনাম, আমি যদি ভুল না করি, বাংলাদেশ প্রতিদিনে পড়ছিলেন যে ত্রিমুখী অবস্থানে, এবং আপনার নিশ্চয় মনে আছে ত্রিমুখী অবস্থানে 3 দলের কথা বলা হচ্ছে, এবং নির্বাচন নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত বিএনপি যেভাবে জিনিসটাকে পুশ করে যাচ্ছে, একসময় জামাতে মনে হয়েছিল জামাত খুব দ্রুত নির্বাচন চায় না, আবার কখনো কখনো এসে মনে হয় যে না, লম্বা সময়ের জন্য জামাতও এতদিন অপেক্ষায় থাকতে রাজি না। যদি এর চেয়ে ব্যতিক্রম হচ্ছে নতুন দল এনসিপি, এবং এনসিপি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল, যাদের হাত ধরে ছাত্র জনতার অভ্যুত্থান একটা সাফল্যের মুখ দেখেছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। তো স্বাভাবিক এবং সঙ্গত কারণে যেহেতু তারা নতুন দল, তারা নিজেদের মাঠ গোছানোর জন্য, সারা দেশে রিচ আউটের জন্য সময় নিবে, এবং সরকারের যে সংস্কারের এজেন্ডা সেখানে তারা যত বেশি সময় পাবে, খুব সঙ্গত কারণে তাদের জন্য সেটা ভালো হবে, অর্থাৎ অবস্থানগত কারণে। অন্যদিকে বিএনপি জামাতে যে খবরটা আপনি পড়েছিলেন, কম বেশি আরো কয়েকটা কাগজে খবরটা আছে, এবং আজকে আমি যদি ভুল না করি, আজকে বলতে গতকাল একটা মিটিংও বিএনপির হয়েছে যে স্ট্যান্ডিং কমিটির, এবং আরেকটা খবর বোধহয় আছে যে মে মাসে সংস্কার নিয়ে যে সংলাপ
পুরোদমে সংলাপটা শুরু হবে। তো এই জায়গাতে যে ডিফারেন্সের কথা আপনি বলছেন, সেই ডিফারেন্সটা আমার কাছে খুব বেশি নতুন মনে হচ্ছে না, নতুন এই কনটেক্সটে মনে হচ্ছে না যে সময় নিয়ে জানে তিনটা এই দুটো তো পুরনো দল, জামাত এবং বিএনপি, তার নিজের নিজের মতো করে অবস্থান আছে এবং তারা বলছে, যেমন বিএনপি আগে থেকে বলছিল সম্ভবত তাদের 31 দফা সংস্কারের কথা, এবং সেখানে কোনখানে কি করতে পারে না করে, এবং তাদের মোটা দাগে যদি বলি পলিসির জায়গায় তারা মনে করে যে ন্যূনতম সংস্কার করে নির্বাচনটা হয়ে যাক। এবং আজকেও বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে সরকারের সমালোচনা করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য, এবং খবরটা এরকম ছিল, আমরা যখন গাজায় ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনি জনগণের নিধনযোগ্যর যে প্রতিবাদ জানানো হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, সেখানে দুঃখজনক ঘটনা হচ্ছে বাংলাদেশে লুটপাটের কিছু নিন্দনীয় ঘটনা ঘটেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কয়েকজনকে 50-এর অধিক ব্যক্তিকে গ্রেফতারও করেছেন। তো একটু পেছনে ফিরে যে আমরা যখন বিনিয়োগ নিয়ে খুব আশাবাদের কথা বলছি, ভবিষ্যৎমুখী আমরা স্বপ্ন দেখছি, ঠিক একই সময়ে খুব দুঃখজনক ঘটনা হলো কাকতালীয়ভাবে বিনিয়োগ সম্মেলনের সময় কিন্তু এই যে ফিলিস্তিনি জনগণের সমর্থনে যে বিক্ষোভ হলো, মিছিল হলো, সেই বিক্ষোভ মিছিল থেকে লুটপাটের ঘটনা ঘটেছে। তো এটা নিশ্চয়ই খুব স্বস্তির খবর না এবং খুব ইতিবাচক কোনো বার্তা বিদেশি বিনিয়োগকারীদের দেয় না যখন ল অ্যান্ড অর্ডার এরকম অবস্থা থাকে। কারণ আমি যখন বলি যে আমি বিদেশি বিনিয়োগ আনতে চাই, আমার এখানে সহায়ক পরিবেশ আছে, কারণ সহায়ক পরিবেশের অন্যতম বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা। তো আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে না থাকে এবং খোদ এরকম একটা বড় প্ল্যাটফর্মে মিটিংগুলো হচ্ছে এবং তারা শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও সারা দেশে হয়েছে, বিভিন্ন জায়গায় যখন ভিজিটে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেই সময় তারা যখন এগুলো দেখেন পড়েন, এটা কখনো বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক খবর না। তো সেটার সাথে রিলেট করে বলতে চাই, বিএনপির নেতা তিনি কিন্তু এই যে ল অ্যান্ড অর্ডার নিয়ে সরকারের সমালোচনা করেছেন। তো সব মিলিয়ে সংস্কার এবং নির্বাচনমুখী যে গণতান্ত্রিক উত্তরণের কথা খবরগুলো আছে, তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন পথে তিনটা শক্তি আছে, সেখানে খুব একটা এখন পর্যন্ত কাছাকাছি আসার কোনো একটা আভাস আমরা এখন দেখতে পাচ্ছি না। হয়তো সময় বলে দিবে যে তারা সেই জায়গাগুলোতে নিজেদের প্রত্যেকের তার নিজের নিজের জায়গা থেকে ছেড়ে কতখানি দেন। যেমন ধরুন বিএনপি খুব দ্রুত নির্বাচন চায় এবং ধরুন পলিটিক্যাল পার্টিগুলো অনেক সময় যে কথাগুলো বলেন অনেক সময় মেনও করেন না, হয়তো প্রেশার ট্যাকটিক্সও হতে পারে, সে যত দ্রুত সম্ভব চান। কারণ অলরেডি তো কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করতে চান। যদি বাড়তি সময় লাগে সেটা হতে পারে বড়জোর আগামী বছর জুন। কিন্তু বিএনপি এখন পর্যন্ত যে ইঙ্গিতটা দিচ্ছে এবং প্রকারান্তরে সরাসরি সমালোচনা করছেও যে তারা এত লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে চায় না। এখন ধরেন মে মাস থেকে 1 মাস পরে যে সংলাপের ফুল ফেজটা শুরু হবে, সেখানে গেলে হয়তো আমরা বুঝতে পারবো যে জামাত বিএনপি, বিশেষ করে আমি দুইটা বড় দলের কথাই বলছি এই মুহূর্তে, কারণ তারাই কিন্তু পুরনো দল, সেই জায়গাতে তাদের ছাড় দেওয়ার বিষয়টা খুব জরুরি এবং বাঞ্ছনীয়। কারণ আমরা তো জানি এনসিপি নতুন দল হিসেবে তারা কিন্তু খুব তড়িঘড়ি করে নির্বাচনের দিকে যেতে চাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু মনে হয়নি আমার কাছে। আচ্ছা, আমরা শেষ দিকে চলে এসেছি। জি, তিস্তা নিয়ে ভারত চীনের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে, পররাষ্ট্র উপদেষ্টার একটা ব্রিফিং ছিল, সেই বিষয়ে নিশ্চয়ই আপনি আরো ভালো করে বলতে পারবেন আমাদের। দেখুন, এই প্রশ্নটা এভাবে এসছে, উনি তো প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সফর সঙ্গী হয়ে বেজিংয়েও ছিলেন, যেখানে শি জিনপিং এর সঙ্গে আলোচনা হয়েছে এবং সেই মিটিংয়ে মূলত তিস্তার একটা প্রজেক্ট নিয়ে আপনার নিশ্চয় মনে আছে, কোভিডের সময় যখন সবকিছু বন্ধ, ভারতের তখনকার পররাষ্ট্র সচিব হর্ষ সিংলা উড়ে এসেছিলেন যে এই লকডাউনের মধ্যে, কারণ তিস্তার একটা মহা পরিকল্পনা, একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে চীন যুক্ত হবে। তিস্তা আমাদের 54টা অভিন্ন নদী, ভারতের সঙ্গে তার অন্যতম। তো সেই তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলে আছে 2011, আজ থেকে 14 বছর আগে, সেটিতে কোনো সুরাহা হয়নি। এবং এবার আমরা অফিসিয়ালি একটা জয়েন্ট প্রেস রিলিজও থাকলো, ঘোষণাটা আসলো যে বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানকে স্বাগত জানাবে। আবার এবার যখন আলোচনা হলো অভিন্ন ব্যাংককের সাইডলাইনে, সেখানেও কিন্তু তিস্তা নিয়ে কথা হয়েছে। তো এইগুলো আলোচনা হয়েছে ঠিক, কিন্তু আমি মনে করি কি এগুলো ক্রিস্টালাইজ হওয়া এবং বাস্তব হওয়া এখনো সেটা বোধহয় অনেকটা দূরে রয়ে গেছে। প্রত্যাপনের বিষয়ে কথা বলেছেন, দেখুন প্রত্যাপনের বিষয়ে কথাটা বলেছেন এবং প্রত্যাপনের বিষয়ে ভারত কিন্তু এখনো বলেছে লিগ্যাল কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো নিয়ে
শেষ না করলে সে প্রত্যর্পণের বিষয়ে তারা খুব একটা সাড়া দিবে না, এবং এটা একটা স্টেটমেন্ট, কিন্তু পলিটিক্যাল যে পজিশন ভারতের শেখ হাসিনার ব্যাপারে, সেখানে আমার মনে হচ্ছে না এটা নিয়ে খুব একটা অগ্রগতি বা চূড়ান্ত কিছু আছে। জাহিদ ইজাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।